তারানাথ তান্ত্রিকের একটি নতুন গল্প নিয়ে টিম গপ্পসপ্প আজ হাজির হয়েছে। তারানাথ তান্ত্রিকের বিভিন্ন মৌলিক গল্পের সাথে সংযোগ রেখেই গল্পটি লেখা হয়েছে। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প, মরণ থাবা। তারানাথের প্রতিবারের গল্প শেষে আমি আর কিশোরী কিছুটা অবিশ্বাস আর বিদ্রুপ নিয়ে বাড়ি ফিরি। কিন্তু এবারের গল্প অস্বীকার করার মতো সাহস বা সক্ষমতা আমাদের দুজনের কারোরই নেই, কারণ এবারের পুরো ঘটনাটাই আমাদের সামনে ঘটেছে। তারানাথ মাঝে প্রায় 3 মাসের জন্য কাশি গেল। ফলে মটলেনে আমাদের 3 জনের চায়ের আড্ডা জমে না বহুদিন হলো। এরই মধ্যে একদিন খবর পেলাম তান্ত্রিক মহাশয় কলকাতায় ফিরেছেন। হাঁফ ছেড়ে বাঁচলাম। একটু মুড়ি মাখানো, সাথে গরম চা, তার উপর নতুন কোনো গল্প শোনার লোভ যেন সামলাতে পারছিলাম না। ভাবছিলাম কিশোরীকে সাথে নিয়ে তারানাথের বাড়ি হানা দেব। ভাবনার জগৎ থেকে বের হওয়ার আগেই বাড়ির দরজার বাইরে কিশোরীর হাঁক পড়ল। কি হে, বাড়ি আছো নাকি? কিশোরীর কণ্ঠ শুনে আমিও বেশ উৎফুল্ল হয়ে উঠলাম। প্রায় ছুটে গিয়েই দরজা খুললাম। ভেতর ঘরে কিশোরীকে নিয়ে বসালাম। বললাম, তোমার কথাই ভাবছিলাম। একেই বোধহয় বলে টেলিপ্যাথি। তারানাথ শহরে ফিরেছে, জানো তো? কিশোরী বলল, তোমার কাছেই শুনলাম। এদিকে আমি আবার যাচ্ছি বর্ধমান। তারানাথ এমন সময়ে ফিরল যে আড্ডা দেবার সময়ও পাবো না। জিজ্ঞেস করলাম, হঠাৎ বর্ধমান কেন? কাকাবাবুর শরীর খারাপ করলো নাকি? কিশোরী বলল, আর বলো না, ভারী বিড়ম্বনায় পড়েছি। বাবার নামে কোথা থেকে যেন এক আদিকালের বাক্স আমার ঠিকানায় হাজির। এখন এটা গ্রামের বাড়িতে বাবার কাছে পৌঁছে দিতে হবে। বললাম, তা এই বাক্স তোমার ঠিকানায় এলো কেন? যার প্রয়োজন তিনি তো কাকাবাবুর কাছেও সরাসরি পাঠাতে পারতেন। আচ্ছা বলো তো, বাক্সের ভেতর কি আছে? কিশোরী বলল, বিড়ম্বনাটা তো সেখানেই বাপু। বাক্সটা খোলার অনুমতি নেই, সাথে ছোট্ট একটা চিরকুট। তাতে লেখা বাবাই যেন বাক্সটা খোলেন। তাই এবার বাধ্য হয়ে ছুটি নিতে হলো। পরশু ট্রেন ধরবো ভাবছি। আমি বললাম, ব্যাপারটায় কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তা যা হোক, বাড়ি থেকে ফিরে জানিও কি হলো। পরশু যখন চলেই যাবে, চলো আজ তারানাথের সাক্ষাৎ নিয়ে আসি। আমার এক কথায় কিশোরী রাজি হয়ে গেল। আমি গায়ে পাঞ্জাবিটা চাপিয়ে নিলাম। এমন সময় তারানাথের সাথে সাক্ষাতের প্রথম লক্ষণ প্রকাশ পেল। চারপাশ কাঁপিয়ে মেঘের গর্জন উঠল। সদর দরজায় তালা দিয়ে পাড়ার রাস্তায় আসতেই চলে গেলাম মোড়ের দোকানে। তারানাথের মন জোগাতে 2 প্যাকেট পাসিংশো কিনে তার বাড়ির পথ ধরলাম। যতই আগাচ্ছি ততই আকাশ কালো হয়ে উঠছে। বুঝলাম, বহুদিন পর আজ আসর জমবে তারানাথের ঘরে। তারানাথের ভগ্নপ্রায় বাড়িটা দৃষ্টিসীমানায় আসতেই ঈশ্বর যেন আমাদের উপর থেকে করুণার দৃষ্টি ফিরিয়ে নিলেন। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। কিশোরী আর আমি কাক ভেজা হয়ে তারানাথের বাড়ির দরজায় কড়া নাড়লাম। ভাবলাম প্রতিবারের মতো চারই দরজা খুলবে, কিন্তু এবার যেন নিয়মের ব্যত্যয় ঘটল। দরজা খুলল খোদ তারানাথ। গম্ভীর গলায় তারানাথ বলল, শার্লক হোমস আর ডক্টর ওয়াটসন দেখি হাজির। তা তোমরা খবর পেলে কি করে যে আমি কলকাতায় ফিরেছি? কিশোরী হেসে বলল, কলকাতার অলিগলির খবর তো আমাদের কাছেই থাকবে, শার্লক বলে কথা। তারানাথ ঠাট্টা বুঝে দরজা ছেড়ে দাঁড়ালো। আমরা ভেতরে ঢুকলাম। আমি বললাম, চারিকে দেখছি না। তারানাথ বলল, চারি গেছে ওর মার সাথে মামা বাড়ি। ফিরবে আরো দিন 10 পর। তাই আজ তোমাদের ভাগ্যে 1 কাপ চা ছাড়া কিছুই জুটবে না। বসো, আমি চা করে নিয়ে আসি। এ কথা বলে তারানাথ অন্দরের দিকে গেল। মিনিট 10 পর 3 কাপ চা নিয়ে ঘরে ঢুকল। তারানাথ চায়ের কাপ টেবিলে নামিয়ে রাখতেই
কিশোরী পাসিং শোয়ের প্যাকেট এগিয়ে দিল, বলল, নিন, একটা গল্প শুরু করুন। 3 মাসের কোটা কিন্তু আজ পূরণ করতে হবে। তারানাথ সিগারেটের প্যাকেট হাতে নিয়ে বলল, গল্প নেই এবার তেমন কিছু। হ্যাঁ, ছোট্ট একটা অভিজ্ঞতা হয়েছে বটে। যদি শুনতে চাও বলতে পারি, কিন্তু ঘটনা খুবই সংক্ষিপ্ত। কিছুটা নিরাশ হয়েই আমি আর কিশোরী সায় দিলাম। এবারে তারানাথ বলতে শুরু করলো। এ কয় মাস সাধু সঙ্গেই কেটেছে বেশিরভাগ সময়। সাধনা আর ঈশ্বরের নাম জপে বেশ প্রফুল্ল হয়ে উঠেছিল মন। সাথে পবিত্র স্থান দর্শনের প্রভাবটাও কিন্তু কম ছিল না। বাড়ি ফেরার সময় প্রায় ঘনিয়ে এসেছে। একদিন সকালে একটু হাঁটতে বের হয়েছি। হঠাৎ পথ আগলে দাঁড়ালেন এক সাধু। সাধুর বেশভূষা আর চোখের দৃষ্টি দেখে আমার বুঝতে এক মুহূর্তও সময় লাগলো না যে আমার সামনে দাঁড়িয়ে আছেন এক অঘরী সাধু। লাল রক্তাভ চোখে তিনি চেয়ে আছেন আমার দিকে। চুলের জটায় হাত বুলাতে বুলাতে কি যেন বিড়বিড় করছেন। হঠাৎ তিনি বলে উঠলেন, চার দেয়ালে বন্দি দেহ, জান বাঁচাবে কেমনে কেহ। সাধুর হেয়ালিতে একটু অবাক হলাম, কিন্তু ভাবলাম এর কথায় পাত্তা দিলে আজ আর অন্য কাজ হবে না। সাধুকে পাশ কাটিয়ে নিজের পথ ধরলাম। কয়েক পা যেতেই সাধু বলে উঠল, মধুসুন্দরী দেবীর মুখে তোর প্রশংসা শুনেছিলাম, ভেবেছিলাম তুই বুদ্ধিমান, কিন্তু এখন দেখি তুই তো খুব নিম্ন শ্রেণীর সাধু। মধুসুন্দরী দেবীর নামটা আমার বুকে কাঁপন ধরিয়ে দিল। আমি সাধুর দিকে ফিরে গেলাম। উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম, আপনি মধুসুন্দরী দেবীর কাছে আমার নাম শুনেছেন? দেবী কি আমায় আর দেখা দেবেন? এই জন্মে তার দেখা আরেকটিবার পেলে ধন্য হতাম। সাধু বলল, সে আমি জানি না বাপু, কিন্তু দেবী তোর জন্য একটা উপহার পাঠিয়েছেন। এই নে ধর। এ কথা বলে সাধু আমার হাতে একটা ছোট্ট লাল থলে ধরিয়ে দিল। তারপর বলল, ঘোর বিপদ, সামনে ঘোর বিপদ, জমের দেখা পাবি। কথা শেষ না হতেই সাধু নিজের পথে হাঁটা ধরল। থলে হাতে আমি হতবাক দাঁড়িয়ে। সাধু দৃষ্টি সীমানার বাইরে যেতেই যেন আমার ঘোর কাটল। আমি থলেটা খুললাম। দেখি ভেতরে একটা মাদুলি আর একটা চিরকুট। চিরকুটে লেখা, গাই মাদুলির গুণগান, মাদুলি বাঁচাবে একটি প্রাণ। বেশি কিছু না ভেবে দেবীর দেওয়া উপহারটি পরম আশীর্বাদ ভেবে সযত্নে রেখে দিলাম। দাঁড়াও, তোমাদেরও মাদুলিটা দেখাই। এ কথা বলে তারানাথ উঠে গেল। আমি আর কিশোরী নিরাশ বদনে একে অপরের দিকে চাইলাম। দুইজনের মনের ভাব তখন এমন যে গল্পটা ঠিক জমল না। কিছুক্ষণ পর তারানাথ ফিরে এসে মাদুলিটা দেখালো। হাতে নিয়ে দেখলাম, খুবই মামুলি একটা জিনিস। আমরা আর তেমন একটা উচ্চবাচ্য করলাম না। চায়ের কাপ নামিয়ে রেখে কিশোরী বলল, আজ তাহলে উঠি। পরশু আমি আবার যাচ্ছি বর্ধমান। তারানাথ জিজ্ঞাসু চোখে বলল, হঠাৎ বর্ধমান কেন? উত্তরে কিশোরী কাকাবাবুর নামে আসা বাক্সের আদ্যপান্ত বলল। ব্যাপারটা শুনে তারানাথের এতক্ষণের উচ্ছ্বাসে কেমন একটা স্থবিরতা এলো, যদিও তা বেশিক্ষণ স্থায়ী হলো না। আমাদের দুজনকেই অবাক করে দিয়ে তারানাথ বলল, চারি আর তোমাদের বৌদি বাড়ি নেই। চলো তিনজনে মিলে বর্ধমান ঘুরে আসি। কাকাবাবুর সঙ্গেও একবার দেখা করা যাবে। একটু অবাক হলেও আমি আর কিশোরী এক কথায় রাজি হয়ে গেলাম। সকালের ট্রেন ধরব ঠিক করে আমরা বিদায় নিলাম। একদিন বাদেই কথা মতো স্টেশনে হাজির হলাম তিনজন। নিজেদের বগি খুঁজে ট্রেনে চেপে বসলাম। 2-1 দিন থাকবো বলে সাথে জিনিসপত্র বেশি নেই। আমার আর কিশোরীর সাথে 2টি ব্যাগ আর তারানাথের সাথে একটি ঝোলা। ট্রেনে উঠে যার যার সিটে আরাম করে বসলাম।
মিনিট 15 পর ট্রেন ছাড়ল। আস্তে আস্তে শহরের যান্ত্রিকতা ছাড়িয়ে আমরা সবুজ প্রান্তরের মধ্য দিয়ে ছুটতে লাগলাম। এরকম দৃশ্য দেখতে দেখতে চলছিলাম। তারানাথই নীরবতা ভাঙল, বলল, তা কিশোরী, কাকাবাবুর কি অবস্থা এখন? জমি জমার কাজ এখনো করেন নাকি? আমিও জানতাম কিশোরীর বাবা নিকট অতীতে বর্ধমানে সুপরিচিত দলিল লেখক ছিলেন। এই কাজে তার পসার এতটাই ছিল যে একসময় 2 হাতে কামিয়েছেন। বর্ধমানে বেশ বড় জমি কিনে জমিদারি কায়দায় বাড়িও করেছেন। কিশোরী তারানাথের কথার উত্তরে বলল, জমি জমার পাট চুকিয়েছে তাও প্রায় অর্ধযুগ হলো। আর বাবার শরীরটাও বেশ ভেঙে পড়েছে, এখন বাড়িতেই শুয়ে বসে সময় কাটে। তারানাথ একটু ভ্রু কুঁচকে বলল, হঠাৎ কাকাবাবুর নামে বেনামি একটা বাক্স এলো, তাও তোমার ঠিকানায়। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ঠেকছে। কিশোরী বলল, অদ্ভুত তো আমারও লাগছে, কিন্তু এই রহস্যভেদ শুধু বর্ধমান পৌঁছালেই সম্ভব। তারানাথ যেন আরও কিছু বলতে চাইছিল। এরপর নিজেকে সামলে নিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্যের দিকে মনোযোগী হলো। তারানাথের বিচলিত ভাব আমাকেও একটু দুশ্চিন্তায় ফেলল বটে, কিন্তু ভ্রমণকালে দুশ্চিন্তা চিত্তের আনন্দকে নাশ করে। তাই আমি আজকের পত্রিকায় চোখ ডুবালাম। ট্রেনের ছন্দময় দুলুনিতে কিশোরীও তন্দ্রাচ্ছন্ন হলো। হঠাৎ একটা ঝাঁকুনিতে পত্রিকা থেকে চোখ তুললাম। দেখলাম কিশোরীও ঘুম ঘুম চোখে আশেপাশে তাকাচ্ছে। তারানাথের মধ্যে তেমন ভাবান্তর দেখলাম না। ট্রেন থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে হইচই পড়ে গেছে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ঠিক হতে সময় লাগবে। মাঝপথও আসেনি, আর ইঞ্জিন নষ্ট যেহেতু সেটা সারতে কতটুকু সময় লাগবে বলা মুশকিল। সরকারি কাজ, তারপর গণ্ডগায়ের মাঝে এসে যান্ত্রিক দানবটা বিগড়ে গেল। কিশোরী বলল, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় কালো হলোটাকে দেখেই বুঝেছিলাম কোনো একটা গন্ডগোল বাঁধবে। কিশোরী সচরাচর এমন অন্ধ সংস্কারের কথা বলে না। বুঝলাম, বিপদে পড়লে বাঙালির মন ঠিকই নড়বড়ে হয়ে ওঠে। দেখলাম কিশোরীর কথা শুনে তারানাথ মুচকি হাসছে। আমার মনে অত শত চিন্তা আসলো না। সময় কাটানোই যে এখন মূল কথা সেটা বুঝলাম। তাই বললাম, শুভ অশুভের চিন্তা এই মাঝপথে না করলেও চলবে। এই স্থবির ট্রেনের কামরায় আমাদের সময়টা কাটবে কি করে বলো তো? এমন পরিস্থিতিতে একমাত্র তারানাথের কাছেই একটু বিনোদনের আশা রাখা যায়। আমি আর কিশোরী দুজনই করুণ দৃষ্টিতে চাইলাম তারানাথের দিকে। তারানাথও যেন আমাদের মনের ভাব বুঝতে দেরি করল না। বলল, তোমাদের নিয়ে আর পারি না ভাই। যখন তখন গল্প শুনতে চাওয়া তোমাদের এক নেশায় পরিণত হয়েছে। আর আমি গল্প না বললেও তোমরা ছাড়বে না জানি। তাহলে একটা গল্প বলি, শোনো। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। আসানসোল থেকে কলকাতা ফিরছিলাম রাতের ট্রেনে। এটুকু বলে তারানাথ থামল। একটা সিগারেট ধরিয়ে কয়েক দফা ধোয়া ছেড়ে আবার বলতে শুরু করলো, সেবারও যেতে যেতে ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হলো। অনুমান করলাম ট্রেন থেমেছে দামরাপুল আর কুমারডিহার মাঝামাঝি কোনো এক জায়গায়। এই অঞ্চলটি ট্রেন ডাকাতির জন্য সে সময় বেশ পরিচিত ছিল। সহযাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাইরে অন্ধকারে কিছুই দেখা যায় না। মুহূর্তেই দেখলাম সবাই জানালার ঝাঁপ নামিয়ে দিল। এত মানুষের ভিড়েও কেমন এক শুনশান নীরবতা, যেন এক অশুভ ছায়া পুরো ট্রেনের উপর ভর করেছে। অনেকটা সময় এভাবেই কাটল। হঠাৎ জানালার ঝাঁপিতে জোরে জোরে আঘাত পড়তে লাগলো। শব্দে কান পাতা দায়। সবাই এবার নিশ্চিত হলো ডাকাতের হামলা হয়েছে। কোথাও কান্নার রোল উঠল, কোথাও চলল ক্রমাগত ইষ্ট নামের জপ। একটু পর কালো কাপড়ে চোখ মুখ ঢাকা কিছু লোক ট্রেনের কামরায় উঠে পড়ল, কিন্তু তাদের মাঝে ডাকাতির লক্ষণ খুঁজে পেলাম না।
তারা যেন কাউকে খুঁজছে। অদ্ভুত ব্যাপার এই যে লোকগুলোকে দেখে মনে হচ্ছে তারা যেন হাওয়ায় ভাসছে। তারা আমার কামরায় এসে থামলো। সেখানে বসা খুব সাধারণ চেহারার এক লোকের সামনে এসে দাঁড়ালো। কোনো কথা না বলেই লোকটার হাতে একটা বড় কাপড়ে মোড়া কিছু একটা দিয়ে যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল। যাত্রীরা সবাই যেন একটু হাফ ছেড়ে বাঁচল, কিন্তু সবার উৎসুক দৃষ্টি সেই লোকের দিকে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। লোকটার কাছে গিয়ে বললাম, মশাই, ঘটনাটা কি ঘটলো কিছুই তো বুঝলাম না। লোকটা আমার কথার উত্তর না দিয়েই হাতে থাকা জিনিসটার উপর থেকে কাপড়ের পরত সরাতে লাগলো। এক সময় সবাইকে স্তব্ধ করে দিয়ে কাপড় থেকে বেরিয়ে এলো রক্তাক্ত এক চেহারা। ভয়ঙ্কর দর্শন। এক মানুষের কাটা মাথা কোলে নিয়ে লোকটা অদ্ভুতভাবে হাসতে লাগলো। সেই হাসিতে পৈশাচিকতা নেই, কেমন যেন এক শান্তির ছাপ। আশেপাশের সবাই এই দৃশ্য দেখে দূরে সরে গেল। কিন্তু তন্ত্র সাধনা করে আমার মন তখন বেশ স্থিরতা পেয়েছে। আমি এবার একটু গলা চড়িয়ে জিজ্ঞেস করলাম, হচ্ছেটা কি বলুন তো? এবার লোকটা মুখ খুলল, বলল, আজ থেকে 6 মাস আগে এই ট্রেনে ডাকাতি হয়। ডাকাতদের বাধা দিতে গিয়ে ডাকাত সর্দারের হাতে প্রাণ যায় আমার বাবার। অনেক থানা পুলিশ করেও সেই হত্যার বিচার হলো না। শেষমেশ না পেরে দ্বারস্থ হলাম এক কাপালিকের। তার বসে নাকি প্রেতের এক বাহিনী আছে। সেই কাপালিকই আজকের দিনের কথা বলে দিলেন। বাবার হত্যাকারীর বিচার নাকি আমি স্বচক্ষে দেখতে পাবো। তার কথাই সত্য হলো। আমার বাবার আত্মা আজ শান্তি পেল। আমি বুঝলাম এ এক দুর্বার প্রতিশোধের খেলা। আমি লোকটাকে আর কিছুই বললাম না। অন্যদের মাঝেও ভয়ের ভাবটা কেটে গিয়ে কেমন একটা আনন্দের ভাব ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যেই রাতের নীরবতা ভেঙে ট্রেন চলতে শুরু করলো। এই পর্যায়ে তারানাথ থামল। অবাক করা বিষয় এই যে আমাদের ট্রেনটিও তখন শীষ বাজিয়ে চলতে শুরু করেছে। কিশোরীর গল্পের ঘোর তখনও কাটেনি। সে জিজ্ঞেস করল, কাটামুন্ডুটার কি হলো? তারানাথ বলল, পরের স্টেশনে লোকটা নেমে গেল। লোকটাকে জিজ্ঞেস করে জেনেছিলাম স্টেশনের কাছেই একটা চিতা খোলা আছে, সেখানেই মাথাটার শেষক্রিয়া হবে। এরপর আর কিছু জানি না। শুধু জানি লোকটা নেমে যাওয়ার পর বাকি যাত্রীরা নিশ্চিন্ত বোধ করতে শুরু করলো। গন্তব্যে পৌঁছা পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। এভাবেই গল্পটা শেষ হলো। আমরাও আমাদের যাত্রার বাকিটা পথ চুপচাপ কাটালাম। দুপুরে বর্ধমান পৌঁছানোর কথা থাকলেও আমরা যখন স্টেশনে পৌঁছেছি তখন সূর্য দিগন্তে তার মুখ লুকিয়েছে। আবছা অন্ধকারেই স্টেশন থেকে একটা গাড়ি করে কিশোরীর বাড়ি গেলাম আমরা। বাড়ির সদর গেটে দাঁড়িয়েই আমি আর তারানাথ কাকাবাবুর রুচির প্রশংসা করতে লাগলাম। কলকাতায়ও এমন শখের বাড়ি আজ আর কেউ বানায় না। জমিদার বাড়ি নয়, বরং একে রাজপ্রাসাদই বলা চলে। বাড়ির ভেতর ঢুকতেই আমাদের সমাদরের কোনো কমতি হলো না। জলপানের ব্যবস্থা হলো বড়সড় করে। তারানাথ আমোদে মানুষ। খাবার আয়োজন দেখে তার চোখে মুখে তৃপ্তির ছাপ। জলপান শেষে আমাদের বিশ্রামের জন্য ঘরে নিয়ে যাওয়া হলো। তিনজনে একসাথে আড্ডা দেব আর তাস খেলব বলে এক ঘরেই জায়গা নিলাম। বিশালাকার ঘরটিতে তিনজনের জন্য পর্যাপ্ত স্থান। শুয়ে বসে ঘণ্টাখানেক কাটিয়ে দিলাম। এরপর ডাক পড়ল রাতের খাবারের। খাবার ঘরে যেয়ে দেখি পেল্লাই সাইজের টেবিলে অনেক খাবারের আয়োজন। কর্তার আসনে বসে আছেন কিশোরীর বাবা। কাকাবাবুর শরীরটা যে ভালো যাচ্ছে না তা বেশ বুঝতে পারলাম। যাই হোক, আমি আর তারানাথ নমস্কার পর্ব শেষ করে খেতে বসলাম। নানা বিষয়ে আলোচনা চলল খাবার টেবিলে। কলকাতার হালচাল থেকে শুরু করে আমাদের ট্রেন বিলম্বের ঘটনা কিছুই বাদ গেল না।
হঠাৎই যেন কিশোরীর কাকাবাবুর নামে আসা বেনামি বাক্সটার কথা স্মরণ পড়ল। কিশোরী বলল, ও বাবা, তোমার একটা জিনিস কেউ আমার ঠিকানায় পাঠিয়েছে, আমি সাথে করে নিয়ে এসেছি। কাকাবাবু বিস্মিত হয়ে বললেন, আমার জিনিস তোমার ঠিকানায়? এমনটা তো হওয়ার কথা না। তা জিনিসখানা কি? কিশোরী বলল, একটা বাক্স, দেখে মনে হয় বেশ পুরনো। কাকাবাবু বললেন, খুলে দেখেছ ভেতরে কি আছে? কিশোরী উত্তর দিল, না, বাক্সটার সাথে একটা চিরকুট ছিল, তাতে লেখা বাক্সটা যেন তুমি ছাড়া আর কেউ না খোলে। কাকাবাবুর বিস্ময়ের সীমা যেন আরও বাড়ল, কিন্তু তিনি খুব ধীরতার সাথে বললেন, ঠিক আছে, রমেশের হাতে করে বাক্সটা আমার ঘরে পাঠিয়ে দিও। তারানাথ অনেকক্ষণ পর কথা বলল, কাকাবাবু যদি কিছু মনে না করেন, তাহলে আপনি যখন বাক্সটা খুলবেন তখন আমরাও সেখানে উপস্থিত থাকতে চাই। কাকাবাবু একটু দুর্বল হাসি হেসে বললেন, সে থেকো, আজ রাতে ও বাক্স আর খুলছি না। কাল সকালে তোমাদের নিয়ে বসেই দেখব কি আছে ওতে। বাক্স রহস্য তখনই উন্মোচন হবে। এ কথায় তারানাথ যেন সন্তুষ্ট হল। আমরা খাওয়া শেষ করে ঘরে ফিরে গেলাম। কিছু সময় বাদে চাকর রমেশ এসে কিশোরীর কাছ থেকে বাক্সটা নিয়ে গেল। সে চলে গেলে আমরা নানা বিষয়ে আলাপ করতে লাগলাম। ইচ্ছে ছিল গল্প করতে করতে তিনজনই আজ রাত জাগব, কিন্তু সারাদিনের ধকলে রাত জাগা আর হলো না। অপরিচিত জায়গা হলেও ঘুম বেশ গাঢ়ই হল। ঘুম ভাঙল ঘরের দরজায় সশব্দ আঘাতে। চাকর রমেশের উচ্চকিত কণ্ঠ ভেসে এলো। সে কিশোরীকে উদ্দেশ্য করে বলল, দাদাবাবু উঠুন, কর্তামশাই কোনো সাড়া দিচ্ছেন না, জলদি চলুন আমার সাথে। আমরা তিনজনই দ্রুত বিছানা ছাড়লাম, ছুটলাম কাকাবাবুর ঘরের দিকে। ঘরে ঢুকে দেখলাম কাকাবাবুর নিথর দেহটা টেবিলের পাশে মেঝেতে পড়ে আছে। কিশোরী বাবার মৃতদেহের উপর ঝুঁকে কাঁদতে লাগল। আমি আর তারানাথ যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। অকস্মাৎ মৃত্যুটি আমাদের সবাইকে নাড়া দিয়ে গেল। কিশোরীকে ধরে পাশে বসালাম, আর আমরা কয়জন ধরাধরি করে কাকাবাবুর মৃতদেহটা বিছানায় উঠালাম। এমন সময় কাকাবাবুর হাত থেকে কি একটা যেন মাটিতে পড়ল। ঝুঁকে জিনিসটা উঠাতে গিয়ে দেখি একটা কাঠের পুতুল। পুতুলটির বিশেষত্ব হচ্ছে এর অবয়বে হুবহু কাকাবাবুর প্রতিমূর্তি খোদাই করা। এমন সুন্দর হাতের কাজ আমি কোনোদিন দেখিনি। যাই হোক, পুতুলটা তুলে টেবিলে রাখলাম। যত সুন্দর পুতুলই হোক, এমন মুহূর্তে তা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা চলে না। টেবিলের উপরেই কালকে রাতের বাক্সটিও রাখা। মনে মনে আফসোস হলো, কাকাবাবুকে সাথে নিয়ে বাক্সটি আর খোলা হলো না। এ কথা ভাবতে ভাবতে বিছানার দিকে ফিরে গেলাম। দেখলাম তারানাথ নানাভাবে কাকাবাবুর মৃতদেহটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। একসময় সে বলে উঠল, না, কোনো আঘাতের চিহ্ন নেই, স্বাভাবিক মৃত্যু। এরপর কিশোরীর দিকে ঘুরে বলল, ভেঙে পড়ো না, মৃত্যু কত আগে হয়েছে বলা যায় না, দেহের সৎকার দ্রুত করা প্রয়োজন। কিশোরী রমেশকে ডেকে নানা নির্দেশনা দিল। পুরোহিত এলো সব জোগাড়যন্ত্র করতে। এক চাকর ছুটল মাইল পাঁচেক দূরে থাকা কিশোরীর জ্যাঠাকে নিয়ে আসতে। তারানাথ পুরোহিতকে নানাভাবে সাহায্য করতে লাগল। কিশোরী বেশ ভেঙে পড়েছে। আমি তাকে সামলাবার চেষ্টা করলাম কিছুক্ষণ, কিন্তু বুঝলাম সে চেষ্টা বৃথা। তাই আমিও তারানাথের আশেপাশে ঘুরঘুর করতে লাগলাম। সৎকারের সব প্রস্তুতি সম্পন্ন হল। কিশোরীর প্রায় ৮০ বসন্ত পেরুনো জ্যাঠা এসে পৌঁছালে আমরা মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে চললাম। ভর দুপুরে সূর্য মাথার ঠিক উপরে। মৃতদেহ বইতে বেশ কষ্টই হচ্ছিল। শ্মশানে পৌঁছে সকল কার্য সম্পাদন করে কিশোরী মুখাগ্নি দিল। কাকাবাবুর শেষ মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই। সন্ধ্যা ঘনালে চিতা শান্ত হল।
চিতার আগুন নিভিয়ে আমরা কিশোরী আর জ্যাঠামশাইকে নিয়ে বাড়ি ফিরলাম। কাকাবাবুর মৃত্যুর খবরে বাড়ি ভর্তি লোক এসেছিল। এবারে একে একে সবাই বিদায় নিল। বাড়িতে রইলাম আমি, কিশোরী, তারানাথ আর জ্যাঠামশাই। চাকরগুলোও রইল। বৈঠকখানায় বসে চারজন কথা বলছিলাম। আলাপের বেশিরভাগটা জুড়ে থাকল কিশোরীর বাবার নানা স্মৃতি। জ্যাঠামশাই স্মৃতিচারণ করতে করতে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়লেন। এই ভাইটিকে তিনিই কোলে পিঠে করে মানুষ করেছিলেন। কাকাবাবুর মৃত্যুর পর থেকেই তারানাথ কেমন যেন থম মেরে আছে। কারো সাথেই তেমন একটা কথা বলছে না। রাতের আলোচনায়ও তাকে অন্যমনস্কই মনে হলো। রাত আর একটু বাড়তেই বুঝলাম এখন শুয়ে পড়া দরকার। আমি কথাটা তুলতেই কিশোরী বলল, জ্যাঠামশাই, আপনি আজ বাবার ঘরেই ঘুমিয়ে পড়ুন। এত রাতে বাড়ি ফিরে আর কাজ নেই। আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরাও শুয়ে পড়ো গিয়ে। আমার আজ রাতে আর ঘুম হবে না। বাবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব বসে। আমরা আর কথা বাড়ালাম না। জ্যাঠাকে ঘরে পৌঁছে দিয়ে আমি আর তারানাথ নিজেদের ঘরে এসে শুয়ে পড়লাম। তারানাথের সাথে কথা জমানোর চেষ্টা করলাম, কিন্তু সে সব কথার উত্তরই হুহা দিয়ে সারল। বুঝলাম সে কিছু ভাবছে, তাই আর ওকে ঘাটালাম না। ঘুম সহজে এলো না, কিন্তু যখন এলো তখন যেন আমাদেরকে ভালোভাবে জাপটে ধরল। তখন বোধহয় কেবল ভোর হয়েছে। কিশোরীর আর্তচিৎকারে আমাদের ঘুম ভাঙল। ঘরের দরজা খোলা। তারানাথ আগেই ছুটে গেছে। আমিও আর দেরি করলাম না। দেখলাম কাকাবাবুর শোবার ঘর, যেখানে কাল রাতে জ্যাঠামশাই শুয়েছিলেন, সেখানে কিশোরী, তারানাথ আর বাড়ির সব চাকর জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তারানাথ সবাইকে পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকল। সেখানে পড়ে আছে জ্যাঠামশায়ের রক্তাক্ত মৃতদেহ। মাথাটা খুব বিচ্ছিরিভাবে ফেটেছে। তারানাথ বলল, টেবিলের কোণাটায় রক্তের ছোপ দেখতে পাচ্ছি। বোধহয় মাঝরাতে পা হড়কে এই দশা। হয়তো অন্ধকারে ঠাহর করতে পারেননি টেবিলটা এখানে আছে। কিশোরী কাঁদতে কাঁদতে বলল, আমার কারণেই জ্যাঠার আজ এই দশা। কেন যে কাল রাতে তাকে একা থাকতে দিলাম। এই ঘরটাই মনে হয় অপয়া। পরপর দুদিন দুটি মানুষকে মেরে ফেলল। জ্যাঠার মৃত্যুর দায়ভার সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। এ যেন এক আমৃত্য অভিশাপ। তারানাথ একটু ধমকের সুরেই বলল, আহ কিশোরী, থামো তো। এখন এই সমস্ত ছেলে মানুষই কথাবার্তার সময় না। কপালের লিখন কি কেউ বদলাতে পারে? জ্যাঠামশায়ের মৃত্যু এখানে এভাবেই ছিল। এখন তোমার দায়িত্ব তার সুষ্ঠু সৎকার করা। কয়েকজন মিলে জ্যাঠামশায়ের মৃতদেহটা সরিয়ে নিয়ে গেল। মেঝের অনেকটা জায়গা জুড়ে চাপ বাঁধা রক্ত। দৃশ্যটা নিতেই কষ্ট হচ্ছিল। সবাই ঘর থেকে বেরিয়ে গেল। আমিও বেরিয়েই যাচ্ছিলাম, এমন সময় ছোপ ছোপ রক্তের মধ্যে পড়ে থাকা কিছু একটা আমার দৃষ্টি আকর্ষণ করল। কাছে যেতেই দেখলাম সেই কাঠের পুতুল। বুকটা ছ্যাঁত করে উঠল, কারণ পুতুলের অবয়বটা জ্যাঠামশায়ের মতো। আমি ঘাবড়ে গেলাম। দুই মৃত্যুর সাথে দুইটি পুতুলের সংযোগ খুঁজছিল আমার মন। তাই আর কোনো কিছু চিন্তা না করে পুতুলটা হাতে নিয়ে ছুটলাম তারানাথের কাছে। তারানাথ কাজে ব্যস্ত। কাছে গিয়ে বললাম, আমার কোনো কিছু ভালো ঠেকছে না। তারানাথ বলল, কেন, কি হলো আবার? বললাম, বলছি, আমার সঙ্গে এসো। এই কথা বলে তারানাথকে নিয়ে বৈঠকখানায় এলাম। তারানাথকে 2 দিনের পুতুলের ঘটনা খুলে বললাম, আর আজকে পাওয়া রক্তাক্ত পুতুলটা তারানাথের হাতে তুলে দিলাম। পুতুল হাতে নিয়ে তারানাথ বলল, মন দিয়ে শোনো, এ ঘটনা তুমি এখন কাউকে বলবে না। বিশেষ করে কিশোরী যেন গুণাক্ষরেও টের না পায়। জ্যাঠামশায়ের সৎকার সম্পন্ন করে এই ব্যাপারে কিছু করা যাবে। আমাকে অনেকটা শাসিয়েই তারানাথ নিজের কাজে ফিরল, কিন্তু আমি মন থেকে খচখচানি ভাবটা কিছুতেই দূর করতে পারলাম না।
সারাদিনের প্রতিটা জিনিসকে গতকালকের পুনরাবৃত্তি বলে মনে হতে লাগল। কিশোরী তার বিপত্নিক ও নিঃসন্তান জ্যাঠামশায়ের সৎকার কার্য আন্তরিকতার সাথেই সম্পন্ন করল। সাঁঝের বেলায় বাড়ি ফিরলাম। তারানাথ আমায় ডেকে বলল, আজ আর কাঠপুতুলের ঘটনা কিশোরীকে বলে কাজ নেই। বেচারির উপর দিয়ে গত 2 দিন যে ধকল গেল, তার মধ্যে এসব কথা ওকে আরও পীড়া দেবে। আজ অন্তত কথাটা চেপে যাও, কাল দিনের বেলায় আলাপ করা যাবে। আমিও সায় দিলাম। সেদিন রাতে আর আমাদের মাঝে তেমন কোনো কথাবার্তা হলো না। পরপর 2 দিনের 2 মৃত্যু আমাদের মনে উৎকণ্ঠা তৈরি করেছিল। আশঙ্কা নিয়েই শুতে গেলাম। ছাড়া ছাড়া ঘুম হলো বটে, কিন্তু সে রাতে কোনো অঘটন ঘটেনি। পরদিন সকালে আমি আর তারানাথ উঠোনে বসে গল্প করছিলাম। এমন সময় কিশোরী এলো। বলল, বলেছিলাম না ওই ঘরটাই অপয়া। কাল রাতে তো কিছু ঘটল না। আমি নিশ্চিত যদি কাল রাতেও কেউ ওই ঘরে থাকতো তবে তারও মৃত্যু ঘটত। এ কথা শুনে আমি পুতুলের কথাটা বলতেই যাচ্ছিলাম, এমন সময় তারানাথ আমার হাত চেপে বলল, আমার মনে হয় ব্যাপারটা কাকতালীয়। তুমি অযথাই দুশ্চিন্তা করছো। বৃদ্ধকালে মৃত্যু তো এক স্বাভাবিক ঘটনা। কিশোরী বলল, আমি মানতে পারছি না। ও ঘরে আমি আর কাউকেই থাকতে দেব না। চাকরগুলোকে বলেছি ও ঘরে সবকিছু সরিয়ে নিয়ে ঘরটা আজীবনের জন্য তালাবদ্ধ করে দিতে। তারানাথ বলল, তা তোমার যা ভালো মনে হয় করো। তারানাথের কথা শুনে কিশোরী বাড়ির অন্দরে ফিরে যাচ্ছিল। তারানাথ তাকে থামিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, কাকা বাবু আর জ্যাঠামশাই দুইজনে কি কাঠের কাজ জানতেন নাকি? এ ধরো ছোটখাটো পুতুল তৈরি বা এমন কিছু। কিশোরী অবাক হয়ে বলল, কই, না তো। আমার জানা মতে বাবা বা জ্যাঠার এমন কোনো গুণ ছিল না। কিন্তু কেন বলুন তো? তারানাথ আমাকে চোখের ইশারা করল। আমি 2 মৃতদেহের পাশে পাওয়া কাঠপুতুলের ঘটনা কিশোরীকে সবিস্তারে খুলে বললাম। তারানাথ তার জামার পকেট থেকে আগের দিনের রক্তাক্ত পুতুলটা বের করে কিশোরীকে দেখালো। পুতুলের অবয়ব দেখে হতবিহ্বল হয়ে পড়ল কিশোরী। তার চোখে মুখে টের পেলাম একটা অজানা ভয়। তারানাথ বলল, আমার মনে হয় মৃত্যু দুটি খুব একটা স্বাভাবিক নয়, কিন্তু আবার স্বাভাবিকও। কেউই এই মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে পারবে না। আমার মনে হয় এই মৃত্যুর পেছনে তন্ত্রের যোগ আছে, কিন্তু এরকম কিছু আমার কাছেও বেশ অপরিচিত। তোমায় নিয়েও আমার এখন চিন্তা হচ্ছে কিশোরী। চলো, কাল আমরা কলকাতায় ফিরে যাই। বাড়ি ফিরে তোমার বিপদ কাটাতে একটা যজ্ঞ করব ভাবছি। আমিও তারানাথের কথা শুনেই বললাম, তাই করি চলো। এই বাড়ির পরিবেশটা পুরোটা গুমোট হয়ে আছে। কিশোরীর মুখে এখনো ভয়ের ছায়া স্পষ্ট। সে বলল, ঠিক আছে, কাল প্রথম ট্রেনেই আমরা কলকাতা ফিরব। সারাদিন স্বাভাবিকভাবেই কাটল। আমি আর তারানাথ বিকেলের দিকে বাড়ির আশপাশটা একটু ঘুরে এলাম। সন্ধ্যায় ঘরে ফিরে দেখি কিশোরী গোছগাছে ব্যস্ত। আমাদের ঘরের টেবিলের উপর দেখলাম সেই বাক্সটা রাখা। কিশোরীকে জিজ্ঞেস করলাম, বাক্সটার গন্তব্য কি তাহলে আমাদের সাথে কলকাতা? কিশোরী বলল, হ্যাঁ, এটাই আমার কাছে বাবার শেষ স্মৃতি। তারানাথ বলল, বাক্সটা না হয় এখানেই থাকুক। কিশোরী খুব শান্ত গলায় বলল, না। আমি বললাম, বাক্সটা একবার খুলে দেখলে হতো না? কিশোরী উত্তর দিল, এই বাক্স খোলার কথা ছিল বাবার। তিনি যেহেতু নেই, এই বাক্সটাও আর খোলা হবে না। শুধু স্মৃতি হিসেবে আমার কাছে থাকবে। আমি বা তারানাথ কেউই আর তর্কে জড়ালাম না। বাক্সটা স্বমহিমায় টেবিলের উপর বিরাজ করতে লাগল। মনের ঔৎসুকতা নিবারণ করলাম। আজ 3 জনেই এক ঘরে শুলাম। কিশোরী মেঝেতে বিছানা পেতে আলাদা শুল।
মাঝরাতে একটা খটখট শব্দে ঘুমটা চটে গেল। প্রথমে পাত্তা না দিলেও পরে দেখলাম শব্দটা টানা হচ্ছে এবং ধীরে ধীরে বিকট হচ্ছে। শেষে বিরক্ত হয়ে উঠে বসলাম। দেখি আমার আগে কিশোরী আর তারানাথের ঘুম ভেঙেছে। দুজনেই একদৃষ্টে টেবিলের দিকে তাকিয়ে আছে। স্পষ্ট বুঝতে পারলাম কাকাবাবুর সেই বাক্সের ভেতর থেকে বিকট শব্দটা আসছে। কিশোরী বেশ ঘাবড়ে গেছে। একসময় তিনজনই উঠে গিয়ে টেবিলের কিছুটা কাছে গিয়ে দাঁড়ালাম। শব্দটা থামেনি তখন। কিশোরী শঙ্কিত কণ্ঠে বলল, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বাক্সটাকে একবার খুলে দেখব? তারানাথ গম্ভীর গলায় বলল, না, এই বাক্সে আমি অপশক্তির ছায়া দেখতে পাচ্ছি। ঈশ্বরের নাম না জপে একে খোলা যাবে না। এ কথা বলেই তারানাথ বাক্সটা হাতে তুলে নিল। বাক্সটা নিয়ে সে ঘরের বাইরে এলো। আমি আর কিশোরী তারানাথের পিছু নিলাম। এর মধ্যে বাড়ির চাকরগুলো জেগে উঠেছে। বাক্সের বিকট শব্দে তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। তারানাথ বাড়ির উঠোনের মাঝখানে গিয়ে থামল। সে মাটিতে বাক্সটা রাখল। তারপরের চারপাশে গোল করে একটা রেখা টানল। সবাইকে সতর্ক করে বলল, আমি না বলা পর্যন্ত এই বৃত্তের ভেতর কেউ ঢুকবে না। সতর্ক বার্তা পেয়ে আমরা নিরাপদ দূরত্বে সরে দাঁড়ালাম। বাক্সটার সামনে বসে তারানাথ নানা রকম মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রের গতি যত বাড়ল ততই বাক্সের খটখটানিও বাড়তে লাগল। সবাইকে অবাক করে দিয়ে খটখট শব্দটি একসময় জান্তব গোঙানিতে রূপ নিল। এইভাবে প্রায় মিনিট 5 কেটে গেল। তারানাথ এক মুহূর্তের জন্য থামেনি। কর্মাক্ত শরীরে অক্লান্ত স্বরে মন্ত্র পড়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত সে। হঠাৎ গোঙানির শব্দ থেকে একটা স্পষ্ট জান্তব স্বর ভেসে এলো, কিশোরীকে মরতে হবে, আজই মরতে হবে। আমার সাধনার শেষ দিন আজ। কিশোরীর মৃত্যু নিশ্চিত। কিশোরী এ কথা শুনে আমার হাত আঁকড়ে ধরল। তারানাথ বলে উঠল, তুমি কেন কিশোরীকে মারতে চাও? জান্তব স্বর বলে উঠল, আমার সাথে অন্যায় হয়েছে, আমি প্রতিশোধ নিতে এসেছি। এই বাড়ির জমি আমার পূর্বপুরুষের। কিশোরীর বাবা জাল দলিল করে এই জমি দখল করেছিলেন। এই জমির শোকে আমার বাবা মারা যায়। তিনি মারা যাওয়ার আগে বলেছিলেন এই পরিবারকে নির্বংশ করতে। আমি তাই করব। কিশোরী আমার শেষ শিকার। তারানাথ বলল, অন্যায় তো কিশোরী করেনি, তাই এই শাস্তি আমি তাকে পেতে দেব না। এটুকু বলেই তারানাথ আমার দিকে ফিরল। জলদি যাও, আমার ঝোলাটা নিয়ে এসো। আমি ছুটলাম। ঝোলাটা নিয়ে যখন ফিরলাম তখন দেখি সেই জান্তব স্বর বলে চলেছে, এই বাক্সের ভেতর কিশোরীর অবয়বের পুতুল আছে। এই বাক্সের ভেতর আমি নিজেও আছি। 4 দেয়ালে বন্দি এই বাক্সে কিশোরীর অবয়বকে আমি পুড়িয়ে মারব। তোমাদের সামনেই ওর মৃত্যু হবে। পৃথিবীর চোখে তা হবে স্বাভাবিক মৃত্যু। আমি দ্রুত ঝোলাটা তারানাথের দিকে ছুড়ে দিলাম। বাক্সের দিকে তাকিয়ে দেখি ভেতর থেকে আবছা আলো বের হচ্ছে। গোঙানির শব্দ বাড়ছে। হঠাৎ দেখি কিশোরীও চিৎকার করে উঠল। কোনো অদৃশ্য যন্ত্রণায় সে যেন কাতরাচ্ছে। একবার অস্ফুট কণ্ঠে বলে উঠল, আমার শরীরে কেউ একটু জল ঢালো। বুঝলাম সত্যিই কিশোরী কষ্ট পাচ্ছে। তারানাথকে বললাম, জলদি কিছু করো, না হয় কিশোরীকে বাঁচানো যাবে না। তারানাথের মন্ত্রের জপ তখনও চলছে। ঝোলা হাতড়াতে হাতড়াতে লাল একটা থলে বের করল। আমার চিনতে একটুও কষ্ট হলো না। এই সেই অঘরী সাধুর দেওয়া মাদুলি। তারানাথ হঠাৎ মধুসুন্দরী দেবীর নাম নিয়ে এক নিমিষে বাক্সটা খুলে ভেতরে মাদুলিটা ফেলে সাথে সাথে বাক্সটা বন্ধ করে দিল। বাক্সের ভেতর থেকে গোঙানির আওয়াজ বাড়তে লাগলো, যেন বাক্সের ভেতর কোনো হুটোপটি চলছে। কোনো একটা তীব্র শক্তি যেন বাক্সের ভেতর থেকে বের হয়ে আসতে চাচ্ছে। কতক্ষণ এরকম চলল ঠাহর করতে পারলাম না। হঠাৎ চোখের পলকে সব শান্ত হয়ে গেল। তারানাথের মন্ত্রের জপও থামল।
উঠোনের একপাশে কিশোরীর সংজ্ঞাহীন দেহ পড়ে আছে। তারানাথ আমার দিকে তাকিয়ে ক্লান্ত ভঙ্গিতে বলল, এবার বাক্সটা খুলে দেখো। আমি চাপা ভয় নিয়ে বাক্সটা খুললাম। খুলে যা দেখলাম তা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। বাক্সের এক প্রান্তে কিশোরীর অবয়বের একটা কাঠপুতুল ঠায় দাঁড়িয়ে আছে, আরেক প্রান্তে আরেকটি কাঠপুতুলের খণ্ডিতাংশ পড়ে আছে, আর মাঝখানে সেই মাদুলিটার ভস্ম পড়ে আছে। বুঝলাম মাদুলির সাথে থাকা চিরকুটের কথাই ঠিক হয়েছে। মাদুলিটা একটা প্রাণ বাঁচিয়েছে, আর সেটা কিশোরীর। তারানাথ শ্রান্ত দেহ নিয়ে উঠে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে বলল, চলো কিশোরীকে ঘরে নিয়ে যাই। একটা গাঢ় ঘুম হলে ওর শরীরটা ঠিক হয়ে যাবে। আমরা ধরাধরি করে কিশোরীকে ঘরে নিয়ে গেলাম। কিশোরীকে বিছানায় শুইয়ে দেওয়ার পর দেখলাম জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। ভাবলাম একটু জলপট্টি দিলে হয়তো জ্বরটা নামবে। সেই ব্যবস্থার জন্য চাকর রমেশকে খুঁজলাম। হঠাৎ মনে হলো আজ রাতের পুরো ঘটনাক্রমে রমেশকে একবারও দেখিনি। আশঙ্কা জাগল সেই অপছায়া একনিষ্ঠ ভৃত্য রমেশের কোনো ক্ষতি করল না তো। দ্রুত পায়ে এগিয়ে চললাম বাড়ির শেষ কোণার ঘরটায়, যেখানে রমেশ থাকে। রমেশের ঘরে ঢুকতেই একটা ধাক্কা খেলাম। গুমোট একটা পোড়া গন্ধ নাকে এলো। ভেতরে একটা ধোঁয়াটে ভাব। নিজেকে স্থির করতে কয়েক সেকেন্ড লাগলো। খোলা দরজা দিয়ে ধোঁয়া যেন কিছুটা বেরিয়ে গেল, সাথে পোড়া গন্ধটাও খানিকটা কমল। আবছা দৃষ্টিতে দেখলাম ঘরের সব কিছু এলোমেলো। ঘরের মাঝে চোখ পড়তেই দেখলাম নিভে যাওয়া কিছু কাঠ পড়ে আছে। পাশেই পড়ে আছে নানা রকম যজ্ঞ সামগ্রী। ঘরের ভেতরের ধোঁয়াটা আরেকটু কমতেই দেখতে পেলাম রমেশের মৃতদেহ পড়ে আছে, তাতে অজস্র আঘাতের চিহ্ন। মৃতদেহর পাশে পড়ে আছে দুটি কাঠের পুতুল, একটিতে কিশোরীর অবয়ব, অন্যটিতে রমেশের। আমার আর বুঝতে বাকি রইল না রমেশই সেই বাক্সটা কিশোরীর ঠিকানায় পাঠিয়েছিল। তারপর যজ্ঞের মাধ্যমে কাকাবাবু ও জ্যাঠামশাইকে হত্যা করেছে, আর তার মূল অস্ত্রই ছিল এই কাঠের পুতুল। কিশোরীকে হত্যা করতে পারলেই তার প্রতিশোধ পূরণ হতো, কিন্তু সেই পথে বাধা হলো তারানাথ আর সেই অঘরী বাবার কাছ থেকে পাওয়া মধুসুন্দরী দেবীর মাদুলি। বর্ধমানে আমরা আরও 2 দিন ছিলাম। কিশোরী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সব ঘটনা শুনে সে বাড়িটা একটি অনাথালয়ের নামে লিখে দিয়ে যেন দায় মুক্তি নিল। ফেরার পথে ট্রেনে বসে তারানাথ হাসি মুখে বলল, আমার মটলেনের বাড়ি থেকে গল্প শুনে যে অবিশ্বাস নিয়ে বের হতে, বর্ধমানের এই ঘটনা কি সেই অবিশ্বাস দূর করতে পারল? এই প্রশ্নে অপ্রস্তুত হয়ে আমি আর কিশোরী চুপ থাকাই শ্রেয় মনে করলাম।